একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধুমাত্র ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসা। ভালোবাসার মতো ক্ষমতা থাকলে আর ধৈর্য পরিশ্রম থাকলে সুন্দর করে একটা সংসারকে কিন্তু সাজিয়ে তোলা যায়। হোক না স্বামী গরিব, তাতে কি এসে যায়, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। আর ধৈর্য পরিশ্রম থাকলে এই গরিব থেকে একদিন একটু একটু করে কিন্তু ভালোভাবে সংসার করা যায়, সংসার গোছানো যায়। এখন কিন্তু ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠেছি অনেক আগে। তো সকাল থেকে আজকে আর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকের ব্লগটা একটু দেরি করে একটু অন্যরকমভাবে শুরু করেছি। তো যাই হোক, সকালের কাজবাজ সব সেরে নিয়েছি। এখন আমি সকালের খাবার বানিয়ে নিচ্ছি। কালকের কিছু বাসি ভাত ছিল, তো ওগুলোকেও কাজে লাগিয়ে দিচ্ছি। পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটা ডিম, এগুলো দিয়ে ভাতগুলোকে কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, মানে ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। এখানে এটাকে ফ্রাইড রাইসই বলে, আর আমরা সাধারণত বাংলায় ভাজা ভাত বলি। তো যাই হোক, এটাকে বানিয়ে নিচ্ছি। আর সঙ্গে একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি। ঘরে টমেটো সস ছিল, এভাবে ভাত ভাজার সঙ্গে যদি একটু টমেটো সস দেওয়া যায় তাহলে খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি, মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। এখন বেলা বাজে সকাল 8টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালের খাবার তৈরি করে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাটাকে গুছিয়ে টুচিয়ে রেখে এবার কয়েকটা কর্তামশাইয়ের জামা কাপড় আছে, তো কাল কেচে দেওয়া হয়নি। আসলে বৃষ্টি বাদল চলছে, তাই বেশি করে জামা কাপড় কাচা হচ্ছে না। তাই ভাবলাম জামা কাপড়গুলো আজকে কেচে দিই। আর জানো তো, জলও সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, তাই একদিনে কিন্তু সব কাপড় চোপড় কাচা যাচ্ছে না। তাই কিন্তু এখন আমি আজকে যে কয়েকটা কাচাকুচি ছিল ভিজিয়ে দিলাম। আর এগুলো ঘেমে আছে, গন্ধ বেরোচ্ছে। ভাবলাম না, আর বসিয়ে রেখে লাভ নাই, এখন আমি কাপড়গুলোকে কেচে দিই। তার জন্য কাপড়গুলোকে কি করলাম বলো তো, সার্ফের জলে কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখলাম, তাহলে বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে। ওগুলোকে ভিজিয়ে রেখেছি। আর কয়েকটা ভেজা কাপড় ছিল, এগুলো কিন্তু কালকের কাঁচা নয় জানো, 2 দিন আগে কেচেছি। তো ঘরে ফ্যানের নিচেই দেওয়া ছিল, তো শুকিয়েছে ঠিকই, কিন্তু একটা বেশ গন্ধ গন্ধ বেরোচ্ছে। তাই ভাবলাম এগুলোকে একটু বাইরে মেলে দিই, তাহলে গন্ধ বাতাসটা চলে যাবে। তো তাই এগুলোকে বাইরে মেলে দিচ্ছি। আর এদিকে কুকুরগুলো দৌড়োদৌড়ি করছে, তো কুকুরগুলো যেখানে সেখানে পটি করে দেয় বলে আমার মেয়ে এখান থেকে পাথর নিয়ে ঢিল দিয়ে দিয়ে দূরে তাড়িয়ে দিচ্ছে। আসলে ওরা এরকমই করে, যেখানে সেখানে পটি করে দেয় জানো তো। তো যাই হোক, কর্তামশাই সকালের খাবার খেয়ে বেরিয়ে গেছে, আর আমিও সকালের খাবার খেয়ে নিয়েছি, ওই যে ফ্রাই ভাতগুলো। তারপর মেয়ের জন্য ভাত করে নিয়েছিলাম, তো মেয়েকে এখন একটু ভাত খাইয়ে দিচ্ছি। আর ওকে যদি একা খাওয়াতে যাই ও একদম খেতে চায় না জানো তো, খাওয়ার নিয়ে খুব বায়না করে। তাই আমিও সঙ্গে একটুখানি খাচ্ছি। বলল তুমি খেলে আমি খাবো, না হলে আমি খাবো না। তো আমরা যে খেয়েছি সেটা ও দেখেনি। বললাম খেয়েছি, বলে না মিথ্যা কথা বলছো, তুমি যদি খাও তাহলে আমি খাবো। তাই মেয়ের বায়না রাখতে মেয়ের সঙ্গে কিন্তু দেখো আমিও একটু করে ভাত খেয়ে নিচ্ছি, আর মেয়েকেও খাইয়ে দিচ্ছি। এভাবে পটিয়ে পাটিয়ে কোনো রকম করে খাওয়াতে হবে। আসলে বাচ্চা মানুষ বায়না তো করবেই, কিছু করার নেই। তো এভাবেই ওদেরকে খাওয়াতে হয়। তারপর ঘরের ভিতরে কাপড় চোপড়গুলো সব কেচে নিয়েছি, সেটা কিন্তু আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর সোজা চলে এসেছি কাপড়গুলোকে মেলে দিতে। আর আজকে দেখো পেছন দিকটায় এসেছি, কেন বলো তো বন্ধুরা? তোমরা তো দেখলেই যে ওই দিকটায় পরশুদিন নয়, 2-3 দিন আগের কাঁচা কাপড়গুলোকে বের করে দিয়েছি। তো ভাবলাম ওই দিকটায় তো আর জায়গা নেই, এদিকটায় জায়গাটা পড়েই আছে, ভাই বউরা চলে গেছে।
তো সে কারণে এই দিকটায় এসে কিন্তু আমি কাপড়গুলোকে মেলে দিলাম। আর এই দিকটায় জানো তো অনেকগুলো টার বাঁধা আছে, অনেক কাপড় চোপড় মেলা যায়, কিন্তু দুঃখের বিষয় একটাই, মেলে দিলে পরে বৃষ্টি আসলে মনে থাকে না, সে কারণে এই দিকটায় মেলে দিতে আসি না। তো যাই হোক, কাপড় টাপড় সব মেলে দিয়ে ঘরে চলে এসেছি। তো এখন তো দুপুরে রান্নাবান্নাটা করতে হবে, তাই না? তো সে কারণেই রান্না চাপিয়ে দিতে চলে এলাম। নিয়ে নিচ্ছি চাল। আর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এই গ্লাসটা দিয়ে 1 গ্লাস চাল যদি নেই তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়। তো যাই হোক, 1 গ্লাস চাল নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর আমার ভাতও হয়ে গেছে। তারপর দেখো তেতো করলা আর আলু ভেজে নিচ্ছি। এই যে তেতো করলাগুলো দেখছো, এগুলো ওই যে ভাইয়ের গাছটা তোমাদের দেখিয়েছিলাম এর আগের ব্লগে, তো ওই গাছের মধ্যে হয়েছিল, ভাইরা কিছু খেয়ে গেছে আর কিছু দেখি একটু একটু বড় হয়েছে। তো কর্তামশাই ওগুলোকে তুলে এনেছে, বলল এই করলাগুলো ভাজা করো। আর জানো তো, করলাগুলো দেখতে যেরকম ছিল কিন্তু খেতে এতটাই টেস্ট হবে ভাবতে পারিনি। হয়তো গাছের টাটকা সবজি বলেই হবে, কারণ টাটকা টাটকা তুলে এনে কেটে একটু লবণ দিয়ে কষলিয়ে নিয়ে তারপর ভাজা করেছি, এক ফোঁটাও তিতা লাগেনি, আর খেতে খুব ভালো লেগেছিল জানো তো। তো যাই হোক, থাকতে থাকতে যদি আরও কিছু হয় তাহলে খাওয়া যাবে। আর যে কোনো গাছ যদি এভাবে লাগিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু টুকিটাকি অনেক দিনই চলে যায় জানো তো। এটাকেই বলে ধৈর্য আর পরিশ্রম। এই পরিশ্রমগুলো করলে ভবিষ্যৎ জীবনে কিন্তু বেশ ভালোভাবেই চলা যায়, আর এই বুদ্ধিগুলো সবার মধ্যেই রাখা উচিত। তারপর কর্তামশাই খেয়ে দিয়ে গেছিল বাইরে, তো একটুখানি মাছ নিয়ে এসেছে, 5 পিস মতো, খুব বেশি আনেনি। তো মাছগুলোকে এখন রান্না করব। তো মাছগুলোকে না ধুয়ে টুয়ে আমি তেল হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। কেন বলো তো, কারণ এই মাছটা যদি তেল হলুদ নুন মাখিয়ে না রাখি না, তাহলে পরে ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে লেগে লেগে ধরে। সে কারণেই তেল হলুদ নুন মাখিয়ে রাখি, তাহলে আর কড়াইতে লেগে যায় না। আর মাছগুলো জানো তো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এগুলো কিন্তু রুই বা কাতলা কোনো কিছুই নয়, এই মাছটাকে এখানে বলে মোনালিসা মাছ। তো আরও অনেক নাম আছে, জানি না, যাই হোক এখানে এসেই প্রথম শুনলাম। তবে মাছটা কিন্তু খেতে খুব টেস্টি জানো তো। মাছটা দেখতে যেমনই হোক মনে হচ্ছে যেন রুই বা কাতলা, কিন্তু না, মাছটা অনেক বড় সাইজের হয় আর দেখতে অনেকটা কেমন যেন, এখানকার নাকি এটা লোকাল মাছ। তো খেতে খুব টেস্টি বলে কর্তামশাই বাজারে গিয়ে ওই মাছটা দেখলে পরে নিয়ে আসে। আর মাছটার দামও প্রচুর, 800 টাকা কিলো নেয়। তো যাই হোক, তারপর দেখো মাছ ভাজা টাজা হয়ে গেছে, আজকে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর আজকের তরকারিটা আমি একটু অন্যরকমভাবেই রান্না করছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দুটো ফেলে দিয়েছি আর কি, ওগুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে ছোট আলু আর বেগুন কেটে নিয়েছি, এগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর কি বলো তো, আজকে প্রসেসটা একটু অন্যরকমভাবেই রান্না করছি। আর আজকে মশলা টশলা কিন্তু বাটিনি, কারণ আজকে না আর মশলা বাটতে ইচ্ছে করছে না। ভাবলাম আজকে একটু ভিন্ন স্বাদের খাবার খাবো, তাই গুঁড়ো মশলা দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিচ্ছি। তরকারিটা খুব বেশি ঝোল করব না, আবার খুব বেশি পাতলাও করব না, মিডিয়াম মতো করব, কারণ একটুখানি ঝোল না হলে আবার কি দিয়ে খাবে, সে কারণেই একটু মিডিয়াম মতো তরকারিটা কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা যখন জাল উঠে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। তো 3 টুকরো মাছ দুপুরে খাওয়া হবে, আর 2 টুকরো যে থাকবে ওটা কিন্তু রাত্রিরে হয়ে যাবে। কারণ রাত্রিরে মেয়ে তেমন একটা মাছ খায় না, তো মেয়ের থেকেই আমার হয়ে যাবে, কর্তামশাই একটা খেয়ে নেবে। তো 5 টুকরো মাছই আমাদের কিন্তু দুবার হয়ে যাবে, কারণ লোক তো আর বেশি নেই। তো দেখো ঝোলটা আমার জাল উঠে গেছে, আমি মাছও দিয়ে দিয়েছি। এখন কিন্তু সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি ঝোলটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে মেয়ের জন্য গরম জল বসাবো, কারণ মেয়েকে স্নান করাতে হবে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।